খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। দর্শক শুনছিলেন এতক্ষণ ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশের ফুটবল ক্লাব নিয়ে, এবং বিশেষ করে যারা এএফসি চ্যালেঞ্জ লিগের সম্প্রতি মূল পর্বে আসলে জায়গা করে নিয়েছে। একটা ইতিহাস গড়ে আসলে 46 এরই মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে। তাদের প্রস্তুতি কখনোই আসলে সেইভাবে ছিল না। ধীরে ধীরে আসলে নিজেদেরকে যেভাবে আসলে যে উচ্চতায় নিয়ে যে যাচ্ছে 46, কিভাবে এর পেছনে কারা কাজ করছেন বা কি পরিকল্পনা, সব নিয়ে আজ আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন 46 প্রেসিডেন্ট শাহীন হাসান। শাহীন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শাহীন ভাই, আপনাদের তো একদম 20-21 মৌসুম থেকে আপনাদের শুরু হয়েছে, এবং তখন বিসিএল এ আপনারা তৃতীয় অবস্থান শুরু নিয়েছিলেন, এবং 2020 সালে আপনাদের এই 46টা গঠন করা হয়। এরপর থেকে আপনারা কখনোই কোনো ক্যামেরার সামনে বা কখনোই আমাদেরকে বলেননি যে আপনারা চ্যাম্পিয়ন হতে চান। তবে ধীরে ধীরে যেভাবে আসলে আপনারা উন্নতি করছেন সেটা আসলে এক কথা অসাধারণ। এই পরিকল্পনার পেছনে আসলে আপনাদের কি কাজ করেছে, বা শুরুটা তো কখনোই ছিল না, এখন কি আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো পরিকল্পনা হচ্ছে কিনা? জি ধন্যবাদ। আচ্ছা, সকল প্রশংসা আল্লাহ তাআলার। অ্যাকচুয়ালি আল্লাহর রহমত যে আমরা অ্যাকচুয়ালি যখন শুরুটা করছি, জাস্ট আমাদের একটা মাঠ দিয়ে শুরু করা। আমরা প্রথমেই চিন্তা করছিলাম যে জাস্ট একটা সুন্দর পরিবেশ তৈরি করা এবং ফুটবলে থাকার জন্য আসা। এবং আমাদের প্রথম একটা টার্গেট ছিল যেন দেশের ফুটবলে, মানে বাংলাদেশ ন্যাশনাল টিমকে আমরা ভালো কিছু প্লেয়ার প্রডিউস করতে পারি, যেন আমাদের এখান থেকে ভালো প্লেয়ার উঠে আসে। আপনারা দেখবেন আমরা কখনো ওভাবে ন্যাশনাল টিমের প্লেয়ার বা বড় মানের খুব প্লেয়ার নিয়ে আহমারি একটা দল করি না, কারণ আমরা একটা মোটামুটি দল করি যে দলটা আমি লাইবিলিটি নিয়ে চালাইতে পারবো, যে পেমেন্ট থেকে শুরু করে সব কিছু আমি সুন্দরভাবে দিতে পারবো, যেটা কমিটমেন্ট থাকবে, যেন কমিটমেন্টটা 100% থাকে। পাশাপাশি আমরা যে ইউথ ডেভেলপমেন্ট, আমরা ইউথ প্লেয়ার নিয়ে আসি। যেমন আপনি দেখবেন এইবার আমাদের এই যে এফসি চ্যালেঞ্জ কাপ যে রাসেল ছেলেটা খেলছে, কিন্তু এর আগে কোথাও আমরা স্কাউটিং থেকে আমাদের একটা ট্রায়াল হয়েছে, ট্রায়াল থেকে ওকে নিয়ে আসছো, কিন্তু এবার বেস্ট 11 90 মিনিট খেলছে রাসেল, যাকে যে এফসি যে ছবিটা যার আসছে আর কি ও। তো আমরা ওখান থেকে উঠে আসছি এভাবে আস্তে আস্তে। আমরা চাইছিলাম কি পরিকল্পনাটা কি, যে প্রথম একদম ঢাক ঢোল পিঠে অনেক আহমারি কোনো কিছু বিলাসিতা ওটা চাই না। আমরা চাইছি একটা সুন্দর ফাউন্ডেশন রেডি করা, যেটা ফুটবলের জন্য কাজে আসবে। যেমন আস্তে আস্তে একটা সময় হয়তো বা যখন দেখা যাবে আমি ভালো পর্যায়ে যাবো বা আমার ডেডিকেশন থাকবে, সব কিছু যদি ঠিক থাকে, ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপ ধরা দেবে। কারণ আল্লাহ একটা কথা বলেন না যে সাহসীকেই আল্লাহ সবসময় সাপোর্ট করে, এবং আল্লাহর রহমত থাকলে। তো আমরা ওই জিনিসটাই চেষ্টা করছি যে অনেস্টি থেকে এবং ভালো একটা টিম করে যেন দেশের ফুটবলে ভালো কাজ করতে পারি, এবং আল্লাহর রহমতে এই যে এতদিন যে কষ্টটা করে আসছে। আচ্ছা দেখেন, আমরা যে বলছি লিগ ট্রফি বা ফেডারেশন ট্রফি, আমি মনে করি এত বছরে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কিন্তু এই ম্যাচটা জিতা। আপনি হয়তো বলতে পারেন যে একটা ম্যাচ কেন, এটা কিন্তু 46 ম্যাচ ছিল না, এটা ছিল 46 ভাগ্যক্রমে আর কি আপনাদের হাতে চলে এসেছে। হ্যাঁ, এটা ছিল অ্যাকচুয়ালি 46 বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করছে। আমার ফ্ল্যাগ, আমার দেশ জার্সিতে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। সো আমার রেসপন্সিবিলিটি ছিল এখানে যে দেশের জন্য কিছু করা। এটা শুধু 46 ক্লাবের জন্য না। আপনি দেখবেন এই ক্লাব যখন 46 মাঠে নামার আগে আমরা ধরেন ক্লাবগুলি বিভিন্নভাবে বিভক্ত হয়ে এক দর্শক একজনটা ট্রোল করি, কিন্তু ধন্যবাদ সবাইকে। যেমন বসুন্ধরা কিংস বলেন, মডার্ন ফ্যান্স বলেন, আবার সবাই কিন্তু 46কে আগেই শুভেচ্ছা জানাইছে যেন ভালো করতে পারে। সবাই কিন্তু আমরা প্রত্যেকটা দর্শকই 46কে সাপোর্ট করছে, যারা আসছে দেশবাসী সবাই চাইছে। তো এটা দেশের খেলা ছিল। তো এটাকে আমি বলবো যে একটা লিগ ট্রফির চেয়েও কিন্তু অনেক বেশি পাওনা, যে দেশের জন্য 46 একটা ভালো জায়গায় আসতে পারছে, একটা ভালো কাজ করে, মানে দেশের বাণিজ্য দেখে এখন কোয়ালিফাই করতে পারছে। তো এই অ্যাচিভমেন্টটা বড় জিনিস। এখন যেহেতু এখানে একটা আমরা ভালো ইন্টারন্যাশনাল ম্যাচে একটা জয় পেয়েছি, তো এটা আমাদের পিছন থেকে অনেক বেশি মোটিভেশন কাজ করবে সামনের ম্যাচগুলি এবং লিগের মধ্যে, যে মানে কোনোভাবে যেন আরও বেশি ভালো করা যায়, আরও শক্তিশালী টিম করা যায়। এবং এটাই তো আসলে আপনাদের শেষ না। বসুন্ধরা কিংসও এর আগে গ্রুপ পর্বে খেলেছে, তারা 3টা ম্যাচ খেলে আসলে একটাতেও জয় পায়নি। আপনাদের চ্যালেঞ্জটা নিশ্চয়ই এর বেশি হতে চলেছে, বিকজ অফ আপনারা এই ম্যাচটা যাদের দিয়ে খেলিয়েছেন, যে বিদেশি ফুটবলার বা যারা ইব্রাহিম ছিল, শাকিল ছিল, দুজনকে আসলে ধারে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে কোচ কাইসার ভাই কথা বলছিলেন, যে আফসোস করছিলেন যে যেই দলটাকে নিয়ে 3 সপ্তাহে এত সুন্দর অ্যাডপশন করানো হয়েছে, সেই দলটা তিনি পেতেও পারেন, নাও পেতে পারেন। এবং আপনাদের একটা সম্ভবত মিটিংও হয়েছে, ডিনার পার্টি হয়েছে, সেখানে কি আলোচনা হয়েছে? মূল প্রাথমিক কি পরিকল্পনা হলো, তাদেরকে কি নিয়ে আবার শুরু করবেন কিনা? ডিনার পার্টিটা অ্যাকচুয়ালি হয়নি। ডিনার পার্টিতে আজকে আমাদের যে কর্ণধার, যিনিকে সবচেয়ে বেশি ধন্যবাদ, যিনি আমাদেরকে অ্যাকচুয়ালি পিছন থেকে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল বলে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে, আমাদের যে কর্ণধার, আমাদের ফরেস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, উনি সাদাত সাহেব। তো ওই আজকে ওনার বাসায় ডিনার পার্টিটা আছে। অ্যাকচুয়ালি যে প্লেয়ারগুলো ছিল ইনশাল্লাহ
সবাই থাকবে, যেহেতু আপনি এখানে ইব্রাহিম আর শাকিলের কথা হচ্ছে, দেখেন যখন আমরা কোয়ালিফায়ার রাউন্ডে যাবো তখন দেশের জন্য যাবে, ঠিক না, 46 যাবে না। আবহানি এখন যেতে সাপোর্ট দিচ্ছে তখনই দিবে, বা যে ক্লাবেই যাক, হ্যাঁ ইনশাল্লাহ পাবো। আর ওটা এখনও দেরি আছে। আর আমার যেসব প্লেয়ারগুলি ছিল, ফরেন প্লেয়ারগুলি, হ্যাঁ ইনশাল্লাহ সবাই থাকবে। অলরেডি আমরা জাপানি যে 2জন প্লেয়ার ছিল, ওরা 1 মাসের চুক্তি ছিল, আমরা এই ম্যাচ শেষেই ওদের সাথে মাঠেই কথা বলছি যে মানে পরবর্তী সিজনের জন্য আমার লিগের জন্য কী করা যায়, এবং যাওয়ার সময় কথা বলছি। আজকে ডিনার পার্টির পর ওদেরকে কনফার্ম করবো ইনশাল্লাহ, সবাই থাকবে। এর মধ্যে আরও ভালো কাউকে পাওয়া যায় কিনা, ভালো কাউকে নিয়ে একটা শক্তিশালী আরও, যেহেতু রেসপন্সিবিলিটি শুধু একটা ক্লাবের হইলে একটা কথা ছিল যে না, একটা ক্লাবের ম্যাচ হয়তো বা দেখা যায়, এখন যেহেতু দেশকে প্রতিনিধিত্ব করবে তাহলে অবশ্যই আমরা একটা ভালো দল নিয়ে যেতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা প্রথম যখন লিগে নাম দিলেন এবং ম্যাচটা প্রিলিমিনারি রাউন্ডে ম্যাচ খেলতে নেমেছেন, 8জন বিদেশি ফুটবলারকে আপনারা নামিয়েছেন এবং 2জনকে দেশি হিসেবে রেখেছেন ইব্রাহিমের পাশাপাশি। এই ক্ষেত্রে আসলে জাতীয় দলের, কারণ আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, অবশ্যই আপনারা ভালো কিছুর জন্যই আপনারা মাঠে নামবেন, তারপরে আসলে বাংলাদেশের যদি আরো 2-3জন প্লেয়ার থাকতেন খেলা, তাহলে সেই জায়গাটাতে আরো একটু বেশি গর্বের জায়গাটা তৈরি হতো কিনা? হ্যাঁ দেখেন, এখানে একটা কথা ছিল, আপনার কথা, আমরা এমন একটা টাইমে, এবং আমি জানি আপনারা রাকিবকেও চেষ্টা করেছেন, তবে বসুন্ধরা কিংস দেয়নি আপনাদেরকে। না দেয়নি, না দেওয়া না দেওয়া ছিল। বসুন্ধরা কিংস আপনি জানেন এখন একটা অস্থিরতা চলতেছে বসুন্ধরা কিংস আর আবাহনীর মধ্যে। রাকিব বলেন, আমরা যাকে চাচ্ছি, আমরা এমন একটা ডেবে এফসি কাপে পাইলাম যে খুব শর্ট টাইম পাইছি। দ্বিতীয়ত দল বদল চলতেছিল, কোনো টিমের প্র্যাকটিস চলতেছিল না, কে অ্যাকচুয়ালি কার দলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এখনো কেউ কোনোভাবে সিউরিটি দেওয়া যাচ্ছিল না যে রাকিব আসবে, রাকিব কি বসুন্ধরা থাকতেছে না কোথায় যাচ্ছে, এখনও কিন্তু কোনো কনফার্ম হচ্ছিল না। এর আগে ম্যাচগুলো দেখা গেছে যে লিগ চলতেছিল, এর মধ্যে দেখা যাচ্ছে যে এফসি কাপ হচ্ছিল, এবার কিন্তু কারো ট্রেনিং ছিল না বা কোনো দল বদল চলতেছিল, এই জন্য আমরা ওই দেশি ভালো প্লেয়ারগুলি নিতে পারি নাই বা আমাদের কাছে কোনো সুযোগ ছিল না। আর যখন নেক্সট আসবে তখন তো অবশ্যই সুযোগ থাকবে, লিগ চলবে, খেলা চলবে, তখন প্লেয়ার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিএফএল তো অনেক আগেই শেষ হয়েছে, আপনারা সম্ভবত 3 সপ্তাহ ধরে অনুশীলন করেছেন, এটা গত মাসের 1 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করছি। আচ্ছা, সেক্ষেত্রে খুব বেশি সময় বলা যায় না। তারপর আসলে আপনারা দল গোছানোর কাজটা নিশ্চয়ই অনেক আগেই শুরু করেছেন, প্র্যাকটিসটাও কি অনেক আগে শুরু করা যেত কিনা? না, আমরা তো গত মাসের 1 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করছি, জুলাই মাসে। হ্যাঁ, তো আমরা 1 মাস প্র্যাকটিস শুরু করছি। আমরা যখনই পাইছি, আমরা কিন্তু লিগে বেশি ছুটি দিই নাই। এর মধ্যে যেহেতু আমাদের একটা সমস্যা হয়েছিল, আমাদের 7জন প্লেয়ার চলে গেছিল, তো এর মধ্যে দলটা গঠন করা লিগের জন্য বা এসসি কাপের জন্য, তো এর মধ্যেই আমরা এই যে জাপানি প্লেয়ারগুলি, তারপর খুব লাস্ট মুহূর্তে এরিক বিস্টা যে নেপালে ছিল ওদেরকে নিয়ে আসা, আর আমার পুরান যারা ছিল ওদেরকে তো কনফার্ম করে নিয়ে আসছি। তো আমরা হিসেবে আপনি যদি চিন্তা করি, এসসি কাপে আমরা 1 মাস আগে মোটামুটি যতটুকু সময় পাইছি ভালো টাইমেই শুরু করছি। এর মধ্যে দলটা গোছানো একটু কষ্ট ছিল, কিন্তু কষ্টগুলো যেহেতু একটা বলা যায় যে কষ্ট করলে যে মিষ্ট পাওয়া যায়, কথা কষ্টের মধ্যে একটা যে দলটা হয়েছে, আমি বলবো আলহামদুলিল্লাহ একটা ভালো দল হয়েছে বোধহয়, কিন্তু মোরাসাফির সাথে আমরা জয় নিয়ে আসতে পারছি। আর জয়টা খুব বলবো না যে আমরা মানে খারাপ খেলে জিতে আসছি, আমরা ওদের সাথে ডমিনেট করে যাচ্ছি, ঠিক আছে। তো এই হিসাবে দল ভালো হয়েছে এবং ইনশাল্লাহ নেক্সট আরো ভালো দল করব। আচ্ছা, এফসি চ্যালেঞ্জ লিগকে বিশেষ করে এটার জন্য আসলে কত টাকা বাজেট করতে হয়েছে? কারণ আপনাদের বাজেট নিয়ে আসলে মানে সবসময় সুনাম বাজারে রয়েছে যে আপনারা সবার আগে বেতন দিয়ে দেন প্লেয়ারদের, কোনো সমস্যা নেই, কোচের বেতন আপনারা পরিশোধ করে দেন। এই জায়গায় আসলে আপনারা এই এফসি চ্যালেঞ্জ লিগের জন্য কত টাকা বাজেট করেছিলেন, কতটা খরচ হয়েছে? অ্যাকচুয়ালি বাজেটটা আমরা এভাবেও করি নাই, আমরা তো অ্যাকচুয়ালি লিগের জন্য যেসব নিয়ে আসি, এবং আমরা যে প্লেয়ারগুলো আনি, ধরেন একটা কন্ট্রাক্ট থাকে, এরপর আমরা মাসিক একটা স্যালারি করে ফেলি, কন্ট্রাক্ট থাকে, এরপর আমরা মাসের 7 তারিখে, এই মাসে যেমন 7 তারিখ যেরকম কর্পোরেট আমাদের পুরো গ্রুপের 40 গ্রুপে যেদিন স্যালারি হয়েছে সবার স্যালারি একসাথে ব্যাংকে চলে গেছে, ঠিক আছে। তো আমরা বাজেটটা অ্যাকচুয়ালি এফসি কাপের জন্য বাজেট করে টিম করা সম্ভব ছিল না, কারণ কি যেহেতু আমরা হোস্ট হয়েছিলাম, এখানে অনেক খরচ ছিল, বিভিন্ন ব্র্যান্ডিংয়ের খরচ, যেমন ওই টিম আসবে ওই টিমের খরচ। এখন আমরা বাজেটটা ওভাবে করি নাই, যেভাবে লাগছে অ্যাকাউন্টস থেকে এমডি সাহেবের জন্য ধন্যবাদ, যেভাবে টাকা লাগছে উনি দিয়েছে। কত খরচ হয়েছে এটার জন্য? এটা এখনো হিসাব এখন এভাবে করতে পারি না, কারণ এখন যদি টোটাল হিসাব করতে যায় পুরো টিমের জন্য, এই যে 2টা মাস গেলে 2 মাস তো লিগের বাইরের খরচ, এখনো খরচটা হিসাব করে আমরা টানতে পারিনি। জাস্ট অ্যাকাউন্টসে হিসাব থেকে টাকা চাইছি, উনি দেশের বাইরে ছিল, টাকা দিচ্ছে, এভাবে করে গেছে। আচ্ছা, টাকার কথা যেহেতু আসলে আমরা ড্রেসিং রুমে দেখেছি বেশ উল্লাস করেছে, এবং প্লেয়াররা এই ধরনের আসলে অর্জন করলে একটা মানে তারাও চায় যে ক্লাব থেকে বা দল থেকে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান থেকে তারাও যেন আর কি এরকম কোনো টাকা পয়সা পায়। আপনারা কি কোনো অ্যানাউন্স করবেন কিনা? অবশ্যই, এটা তো ওদের প্রাপ্য, যেহেতু এখানে দেখেন আমরা এই গতবার বিএফএল এ যখন ফার্স্ট লিগে বসুন্ধরার সাথে আমরা 1 নম্বরে ছিলাম, তখনই আমাদের কর্ণধার মাঠে আসে, তখনই 10 লাখ টাকা উনি একটা বোনাস দিয়েছিল ওদেরকে, জাস্ট ফার্স্ট লিগেই। তো ওনাকে যখন বলছি, উনি দেশের বাড়িতে ফোন দিছে, উনি বলছে আজকে এসে ঘোষণাটা করবে কি দিবে না দিবে, একটা ভালো বোনাস দিবে অবশ্যই। আচ্ছা, মানে সবাই পাবে সেই বোনাসটা? আমাদের সবাই বোনাসটা এভাবে ভাগাভাগি হয়, আমাদের বল বয় থেকে শুরু করে কুক যে আছে সেই পর্যন্ত একসাথে।
আচ্ছা আচ্ছা, কাইসার ভাই তো সবসময় একটা কথা বলে যে এই জায়গাটা, এই ম্যাচটা উপভোগের থেকে আসলে বেশি দায়িত্বের জায়গাটাতে বেশি তিনি কাজ করেছেন, এবং তিনি বারংবারই বলছেন যে কম সময়ের মধ্যে তিনি যেভাবে পারফরমেন্স করেছেন, তার পরিকল্পনা যেভাবে মাঠে প্লেয়াররা পারফরমেন্স করেছেন, তিনি অনেক হ্যাপি। সেই জায়গায় আমরা দেখে থাকি যে ক্লাবগুলো দেখা যায়, বিশেষ করে বসুন্ধরা কিংস বা জায়ান্ট ক্লাবগুলো, তারা দেখা যায় যে তাদের সাফল্যের জন্য বিদেশি কোচ নিয়োগ দেন, পাশাপাশি সহকারী কোচ থাকেন, তবে বিদেশি কোচ প্রধান থাকেন। আপনারা সেই কাজটা করেন নাই। এইটার কারণটা কি? আপনারা সবসময় কি প্রমোট, মানে আপনারা যেমন বলছেন যে কোনো রিক্রুট না করে প্রমোট করার চেষ্টা করেছেন, প্রডিউস করার চেষ্টা করেছেন প্লেয়ারদের, তেমনভাবে আপনারা কোচদেরও কি সেভাবে প্রাধান্য দিচ্ছেন কিনা? দেখেন, আমি একটা কথা বলি, আমি যেটা বলছি, আমরা কিন্তু আহামরি একটা বাজে টাকা খরচ করি না প্লেয়ারদের পিছনে। তো এই যে আমি গত বছর তৃতীয় হতে পারছি, আমার কিন্তু আহামরি বাজার ছিল না। আমার প্লেয়ারগুলি, এই প্লেয়ারগুলি প্রায় আমার 4 বছর একসাথে ছিল এবং একই কোচিং স্টাফ, একই প্লেয়ার ছিল। এই জন্য কিন্তু সফলতাটা আসা, একসাথে বন্ডিং, টিম বন্ডিং বা একসাথে যে খেলাটা ছিল, এই জন্য টিম বন্ডিংটা হওয়া। আর দেশি কোচকে প্রাধান্য দেওয়ার কথা, দেখেন আমাদের যখন বিএফএল আসছি তখন আমরা প্রথম সপ্তম হয়েছিলাম, এরপর আস্তে আস্তে আগে আসছি। এবং আমাদের যে কোচিং স্টাফরা আছেন, যারা আমাদের ম্যানেজার বলেন, কোচিং স্টাফ, কাইসার ভাই, যারা তহিদ বা উত্তম, আমাদের রাশেদ সাহেব ম্যানেজার, আমাদের দিদার, আমরা একটা ফ্যামিলি হিসেবে কাজ করি। কেউ অ্যাকচুয়ালি শুধু কোচ আছে যে কোচের দায়িত্বে কাজ করবে তা না, তারা অফিসিয়াল স্টাফ হিসেবেও কাজ করে, প্লেয়ার রিক্রুটের ব্যাপারে কাজ করে, মাঠে কোনো কাজ থাকলে সবাই একসাথেই কাজ করে। এখানে জাস্ট আমি কোচ বা আমি ম্যানেজার, আমি প্রেসিডেন্ট হিসেবে কাজ করি না, একটা ফ্যামিলি বন্ডিং। এই ফ্যামিলি বন্ডিংয়ের জন্যই কিন্তু আজকে এই পর্যায়ে আসা এবং এখানে এই ভালো একটা রেজাল্ট হওয়া। তো এই জন্যই আমরা চেঞ্জটা করি না। দ্বিতীয় কথা, দেশি কোচের একটা ব্যাপার যেটা হলো, উনি ভালো করতেছে, আর আমরাও চাই যে যেরকম দেশি প্লেয়ার একটা পড়িয়েছে ওই মানে ন্যাশনাল টিভি দিতে পারবো, তো আমি দেশি কোচ ভালো রেডি করতে পারি, আমার এখানে ও সফলতা থাকে, এটা তো আমার গর্বের ব্যাপার। বিদেশিরা আসবে, ওনারা ভালো করবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের দেশি কোচেরও পাশাপাশি আনতে হবে। আচ্ছা, আমরা একটু আপনাদের কিছু তথ্য আছে, আপনারা যেটা শুরু করেছেন সেটা একটু দেখতে চাই, যে এটা ধাপে ধাপে আসলে আপনাদের যে অগ্রসর হয়েছেন আপনারা, সেটা দৃশ্যমান হয়েছে এবং অন্য ক্লাবের জন্য এটা প্রায় অনুপ্রেরণা দিচ্ছে। আসলে 2020 সালে আপনারা এই ক্লাবটি গঠন করেন এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে 2020-21 মৌসুমে আপনারা তৃতীয় স্থান অর্জন করেন এবং ঠিক এর পরের মৌসুমেই আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন। তারপরে বাংলাদেশ ফুটবল লিগে আপনারা 2022-23 মৌসুমে খেলার সুযোগ করেছেন এবং ধাপে ধাপে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং সবশেষ লিগটাতে আপনারা তৃতীয় স্থান করেছেন। এর আগে একটু বলতে চাই, সবগুলো ক্লাবই আসলে দেখা যায়, বিশেষ করে যারা চ্যাম্পিয়ন হয়েছে এখন পর্যন্ত, তারা সবাই বাংলাদেশের যারা জাতীয় লিগে খেলেন তাদেরকে আসলে নেওয়ার চেষ্টা করেন এবং নিয়ে আসলে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব সেটা অর্জন করার চেষ্টা করেন। তবে আপনারা একটু ব্যতিক্রম। সেই জায়গায় আপনাদের যে একাডেমিটা রয়েছে, আপনার একাডেমিতে প্রচুর সংখ্যক রয়েছে। এখন পর্যন্ত আপনারা কতজন ওই একাডেমি থেকে বাংলাদেশ ফুটবলের জন্য প্রোভাইড করেছেন ফুটবলার? সেটা অনূর্ধ্ব-23 হোক, বয়সভিত্তিক হোক বা জাতীয় দলের জন্য হোক। আমি বলি, একাডেমিটা থেকে তো এখন তো ধরুন অনেক বাচ্চারা যেগুলো 8 বছর থেকে একাডেমিটা চলতেছে সেটা আছে, এবং আমরা যে একাডেমিটা স্কাউটিং করে যে একাডেমিটা চালাই, যেটা বললাম রাসেল 23-তে খেললো, তো অক্ষয় ছিল, অক্ষয় 23-তে খেলছে, হ্যাঁ। তারপরে ন্যাশনাল টিভিতে আমাদের এখান থেকে ধরুন যারা বিসিএল থেকে আমরা যে মুজিবুর রহমান জনি বলেন বা রফিক বলেন, এই সজীব, এগুলি তো সব আমার এখান থেকেই জাস্ট ন্যাশনাল টিমে যাওয়া, করা এখান থেকেই। যদিও বা ফার্স্ট আমার এখান থেকে ন্যাশনাল টিম কল হওয়ার পরে যায়, ওরা টিম চেঞ্জ করছে। আমরা যেটা চেয়েছিলাম যে 46 যেটা ন্যাশনাল টিমের প্লেয়ার তো আছেই, তো পাশাপাশি তো এই ন্যাশনাল টিমের প্লেয়ারদের সব দিয়ে তো চলবে না, এদের বয়স হবে যাবে, এই জন্যই যেন পাশাপাশি ন্যাশনাল টিমের স্কোরটা বড় করা যায়। আমাদের টার্গেট হয়েছে সেটা, যেন ন্যাশনাল টিমের পাইপলাইনটা ভালো তৈরি করতে পারি। এই জন্যই জাস্ট আমরা ওই যে স্কাউটিং করি। আমরা এবারও যেমন এবার বিএফএল আমরা ট্রায়াল নিয়ে কিন্তু প্লেয়ার নিয়েছি প্রায় 6 জন না 7 জন। আমরা প্রত্যেক বছর কিন্তু ট্রায়াল নিই, এগুলো এখনও কোনো লিগ খেলে নাই বা চ্যাম্পিয়ন্স লিগেও খেলে নেই ওরকম প্লেয়ার। এর আসল কোনো চ্যাম্পিয়ন্স ওটা কিন্তু 23 খেলে আসছে, এফসি লিগেও কিন্তু 90 মিনিট পুরো গেম খেলছে। আমরা ওভাবে প্লেয়ার কিন্তু স্কোরিং করে আমাদের একাডেমিটা যেটা আছে এখানের মধ্যে চালাই। একাডেমিটা আমরা তো ধরুন ওখানে একটা চলে, এরপরে দেখেন 2 মাস 3 মাস করে একটা চলে, এবং আমাদের এই যে লিগের সাথে প্লেয়ার নিয়ে আসে ট্রায়ালে প্র্যাকটিসও চলতে থাকে। এখান থেকে সে আবার আমাদের এই মূল দলে চলে আসে এবং মূল দলের সাথেই ট্রেনিং করে, টিমে না থাকলো, কিন্তু ধরো এই সিজনে হলে পরের সিজনে মূল দলে চলে আসে। আচ্ছা, আপনারা তো আন্ডার-23 থেকেও আপনারা অনেক দল এখন আপনাদের মূল দলে রয়েছে, যারা আন্ডার-23 খেলেছিল মালদ্বীপ, পাকিস্তানের বিপক্ষে। আর তাদের পারফরমেন্সের সাথে আমরা যখন দেখলাম এএফসি চ্যালেঞ্জ লিগে যখন বিদেশি প্লেয়াররা খেলেছেন, তাদের খুব বেশি কম্বিনেশন বা আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়টা মাঠের, সেটা বেশি নেই। পাশাপাশি যদি আমরা একটু তুলনা করি যে বাংলাদেশের প্লেয়াররা যখন খেলেন মাঠে, তখন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অনেক বেশি প্রবলেম হয়। এই যে তারতম্যের বিষয়টা, এইটার আসলে কারণটা কি? আপনাদের ক্লাবে যখন খেলছে তখন অনায়াসে আসলে তারা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, বাইরে যখন খেলছে একটু আমরা পার্থক্য তাদের খেলায় বা বল পাসিং এর ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করছি, ভিন্নতা রয়েছে। এটার সমস্যাটা আসলে কোথায়? এটার জন্য আমার জাস্ট আমাদের দেশের ফুটবল বা আমাদের মাদা সংস্থা বা জানা আছে ওদেরকে আমার একটা আমার রিকোয়েস্ট থাকবে,
এখানে কেন কম্বাইন্ড শিফট হয়, এখানে আমরা একটা লং টাইম ট্রেনিং পাই। আপনি দেখেন আমাদের যখন ন্যাশনাল টিমের ট্রেনিং হয়, আপনি এক সপ্তাহ ট্রেনিং পান না, কিন্তু একসাথে এক সপ্তাহ একটা ট্রেনিং না পায় আপনার একটা কম্বাইন্ড দল যে ওখানে খেলা বা ইয়ে করা, এটা খুব টাফ। আমি যেটা বলবো আর কি, যে প্র্যাকটিস ট্রেনিং দেখেন এফসি কাপ আমাদের সাফল্যের পিছনে সবার আগে তো আল্লাহ, দর্শক সবাই সাপোর্ট করছে। ট্রেনিংটা বড় জিনিস। এক মাস যদি ট্রেনিং করতে না পারতেন এই জিনিসটা আসতো না। একটা কম্বাইনশিপ তৈরি হওয়ার জন্য আপনার কী লাগে, একটা ভালো কম্বাইনশিপ, একটা ভালো দল করতে হলে আপনার একসাথে ট্রেনিং করা। না ধরেন আমরা থমাস ডলিকে আনলাম, উনি করতেছেন, বাট উনি যদি একটা ভালো সময় না পান, ভালো টাইম দিতে না পান, আমরা যদি সময় না দিই, আমি ওনার থেকে সাফল্যটা আশা করবো কীভাবে? মানে দেখা যায় আমরা ম্যাচে, ন্যাশনাল টিমে একটা ম্যাচ আছে, এক সপ্তাহে প্লেয়ার নিয়েছি, এক সপ্তাহে আপনি কী টিম বন্ডিং রেডি করতে পারবেন? ধরেন 23 জন প্লেয়ার 23 টিম দিয়ে গেছে, তাহলে কীভাবে করবো? তো একসাথে ফুটবল খেলতেছে না। তো এখানেই বলবো যে আমাদের একটা সমস্যা হয়, এই জন্য পারে না। আর দ্বিতীয় কথা, যে বিদেশি প্লেয়ারগুলি যেগুলি আছে ওদের একটা কোয়ালিটি থাকে কি, ওরা আইসা খুব তাড়াতাড়ি, কেন জানি না, সেটা হয়তো বা জেনেটিকভাবে ওরা খুব তাড়াতাড়ি দলের সাথে মানায় নিতে পারে। যেমন দেখবেন আপনাদের যে জাপানি 2টা প্লেয়ার আসছে, একদম আগেরগুলোই তো নতুন, 1 মাস আসছে, কিন্তু ওদেরকে দেখে আপনার মনে হবে না যে ওরা 1 মাসের জন্য আসছে, এই মাত্র খেলছে, হুটহাট করে খেলছে। এর মধ্যে দেখবেন আমাদের ইব্রাহিম ভালো খেলছে, রাসেল ভালো খেলছে, ইনসান ভালো খেলছে। পাশাপাশি ওরা ভালো খেলার কারণ কি জানেন, এই যে বিদেশি প্লেয়ারগুলি আছে ওদের সাথে বল ডেলিভারি করে ওরা এভাবে করছে যেন ওদের খেলাটা খারাপ নয়, ওদেরকে উজ্জীবিত করছে। এবং ওই ভালো প্লেয়ারের সাথে যে আমাদের প্লেয়ারদের যোগ্যতা আছে, কিন্তু ভালো প্লেয়ার লাগবে, ভালো কোয়ালিটি লাগবে, ওই যে ভালো প্লেয়ারের সাথে আমাদের প্লেয়াররা ভালো খেলছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দলে যদি এই যে হামজার মধ্যে এরকম আরও ভালো প্লেয়ার যদি আসে, ভালো প্লেয়ার থাকে, দেখবেন কম্বাইনশিপ ভালো হবে এবং ন্যাশনাল টিমে সবাই ভালো করবে, ভালো হবে। আমাদের আসন্ন মৌসুমটা এবং আসন্ন সাফটাও নিশ্চয়ই আমরা এইরকমই একটা কিছু দেখতে পারবো। শাহিন ভাই, আরো অনেক আলাপ রয়েছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শাহিন ভাই, যেটা বলছিলাম, বাজারে আপনাদের সুনাম রয়েছে। বাংলাদেশের মোস্ট অফ দ্য ক্লাবগুলো এখন আসলে আর্থিক দৈন্যদশা রয়েছে। সেটাও যদি বলি বসুন্ধরা কিংস, সেটা যদি বলি আবাহনী, বিশেষ করে সরকারের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পরিস্থিতিটা আরো বেশি জোরদার হয়েছে। আপনাদের ক্লাবগুলোর ইনকামের ব্যাপারটা আসলে কিভাবে হয়, বা আপনাদের আসলে ইনকাম সোর্সটা কি, ক্লাব বিশেষ করে ক্লাবের ক্ষেত্রে? আসলে না, অ্যাকচুয়ালি আমাদের তো আউট কোনো ইনকাম নাই, এটা স্বাভাবিক। আপনারা ডোনেশনেই চলেন? ডোনেশন না, আমাদের নিজস্ব ফান্ড আছে, যে আমাদের কর্ণধার উনি, আমাদের যেহেতু গার্মেন্টস বিজনেস, হ্যাঁ, রিসোর্ট আছে, ওখান থেকে ওনার পার্সোনালভাবে ওখান থেকে আসতেছে, হ্যাঁ, ওভাবেও করে আসতেছে। বাট আমরা হয়তোবা এইবার লিগে হয়তোবা একটা স্পন্সরের সাথে কথা হচ্ছে বা কিছু পাবো, এখন থেকে আর কি শুরু হচ্ছে। এখন আমি একটা কথা বলি যে এখন আস্তে আস্তে হয়তো বা যে প্রবলেমগুলি ছিল আমরা কাটায় আসতে পারবো, সবাই কাটায় আসতে পারবো, কারণ এখন মানুষ ফুটবলের দিকে ঝুঁকতেছে, স্পন্সরও কিছু কিছু আসবে, আমরাও পাচ্ছি, হয়তো বা নেক্সট লিগে হয়তো আমরাও পাবো। তো এখন পর্যন্ত জাস্ট সব আমাদের যে ফরেস্ট গ্রুপে অর্থায়নে চলতেছে, এখানে কোনো ইনকাম সোর্স বা কোনো কিছু নাই। একটা দল চালানোর জন্য, যদি আপনাদের দলে সেভাবে নামি প্লেয়ার নেই, তারপর আসলে দল চালানোর জন্য আসলে কত খরচ হয় মৌসুম ভিত্তিক? দেখেন, তাও যদি মানে একদম নামি প্লেয়ার নাও থাকে, তাও তো জানেন 4 কোটির নিচে তো কথা বলা সম্ভব না। মানে একটা নর্মাল ব্যাপার যে আপনার একটা নর্মাল একদম মিনিমাম একটা 3 থেকে 4 কোটি টাকা তো লাগবেই। এরপরে আসতেছে আপনি কিভাবে কি করবেন, কতটুকু দূরে যাইতে পারবেন, কত বেশি করতে পারবেন। আচ্ছা, এই মৌসুমে তো আপনাদেরকে অনেক আপডেট করতে হয়েছে। এই মৌসুমের যেহেতু আসন্ন মৌসুম 21 আগস্ট থেকে শুরু হচ্ছে, এই মৌসুমের বাজেটটা কত আপনাদের, প্রাথমিক বাজেট? এই মৌসুমের আমরা যেটা বললাম, আপনাদের আবার মিড মৌসুমে আবার দলবদলের প্রসেস আছে। হ্যাঁ, না আমরা অ্যাকচুয়ালি মিড মৌসুমে দলবদল প্লেয়ার চেঞ্জ করি না, যেহেতু আমরা আগের প্লেয়ারগুলোই ধরে রাখি, এবং যারা আছে এরা যেহেতু বেস্ট পারফর্মার আগের থেকে ছিল ওরা, হ্যাঁ, এবার যেমন সবারই স্যালারি কিছু বাড়ছে, তো আগের চেয়ে বাড়বে। এবার কত, 5 থেকে 6 কোটির ভিতরেই থাকবে। 5 থেকে 6 কোটি টাকা। আচ্ছা, প্লেয়ারদের বাড়তি একটা ইনকামের ব্যাপার রয়েছে। বিশেষ করে আমরা দেখে থাকি খেপ খেলতে চায় বাংলাদেশের ফুটবলাররা, সেই জায়গায় আসলে বাংলাদেশের ক্লাবগুলো যদি সেই জায়গাটাতে আরো একটু বেশি মানে মনোযোগী হতো বা জোরদার হতো। আমরা দেখে থাকি বিগত সময় জামাল ভুঁইয়া যখন যে টাকাটা পেতেন, এখন একেবারেই মানে লো লেভেলে নেমে গেছে। সেইটার কারণটা কি? এটা আসলে পুরো বাংলাদেশের আর্থিক দৈন্যদশার কারণে, আর্থিক সামাজিক প্রেক্ষাপটে, নাকি ক্লাবগুলোর আসলে উদাসীনতা হয়েছে যে না, আমরা যেহেতু কম টাকায় পাচ্ছি বিদেশি প্লেয়ার, তাহলে বাংলাদেশিদের কেন এত টাকা দিব আমরা? আমি একটা কথা বলি আপনারে, ফুটবলার থাকলে ক্লাব থাকবে, ক্লাব থাকলে ফুটবলার থাকবে, ঠিক আছে? ক্লাব যদি না থাকে কিন্তু ফুটবলার থাকবে না। আপনি দেখেন একটা ক্লাবের কিন্তু কোনো ইনকাম সোর্স নাই, আমরা কোনো স্পন্সর পাই না, আমরা আহমরি টাকা পাবো কীভাবে দিয়ে আপনি একটা টিম চালাবেন, ঠিক আছে? এরপরেও যদি আপনি চিন্তা করতে চান, আপনি যদি বলেন যে অনেক কম টাকা পাচ্ছে, তা কিন্তু না। যে টাকা পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছে, একদম যে কম পাচ্ছে আমরা তো হয়তো ভিতরের খবর জানতেছি না, ভালোই টাকা পাচ্ছে। হ্যাঁ, বলতে পারেন যে একটা টাইমে যে টাকাটা রেজিং হয়েছিল সেটাতেই কমে গেছে। জামাল ভুঁইয়ার টাইমে যেটা হয়েছিল এটা হয়েছিল হয়তো বা কি
এক্সট্রিম লাক। এর আগে ফুটবলে এরকম কখনোই ছিল না, এটা হঠাৎ করে কোনো একটা জাগরণের কারণে কোনো একটা কারণে হয়ে গেছিলো বা কেউ ইয়ে করতে চাইছিল। বাট ওই জিনিসটা হইলে কী হবে জানেন, আপনি যেটা বলতেছেন ক্লাবগুলো টিকে থাকতে পারবে না। আমি যেটা বলবো, হ্যাঁ একটা আমি বলবো ওদেরও ভালো দরকার, আমাদের ভালো দরকার। তো সবাই অবশ্যই অ্যাকচুয়ালি এর চেয়ে বড় কথা প্লেয়ারদের আমরা যদি অন টাইমে পেমেন্টগুলি করতে পারি, আমার মনে হয় না যে এই যে খ্যাপের যে সমস্যাগুলি যেগুলি আছে যেগুলি করতে যদি অন টাইমে সবাই পেমেন্টগুলি করে, যেমন আমরা যেটা বলতেছি যে আমরা এই ম্যাচটা ভালো খেলার আগে আমি পরশুদিন আমার অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে কথা বলতেছিলাম, ওই বলতেছিল প্লেয়াররা বলতেছে যে 7 তারিখ সবার বেতন হয়ে গেছে, 11 তারিখ ছিল। তো সবাই মেন্টালি যে একটা ডিস্টার্ব থাকে ফ্যামিলির জন্য, যে টাকাটা দিতে হবে, অনেক স্বাভাবিক ফুটবলে অনেক গরিব ছেলেরাই খেলতেছে, ওদের টাকা লাগে। তো এই যে স্যালারিটা যদি যেই টাকাই কন্ট্যাক্ট হয়, আমি দেখেন আপনি যদি আমার স্যালারি স্বাভাবিক যদি আমি স্যালারি মাসে 20,000 টাকা হয়, আমি কিন্তু একটা প্ল্যান করবো 20,000 টাকা দিয়ে আমার মাস চলতে হবে বা ইয়া করতে হবে, ওটা যদি আমি অন টাইমে পাই আমার ফ্যামিলি চালাতে পারবো। সবাই কিন্তু প্ল্যান এভাবে করে, আমি 1 লাখ হলে 1 লাখের চিন্তা করবো, 20,000 হলে 20,000 চিন্তা করবো। তো একটা কথা হচ্ছে টাকা যেটা পাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালোই পাচ্ছে, খারাপ না। এটা হচ্ছে সবাই আশা সবারই থাকে বেশি পাওয়ার জন্য, বাট যেটা পাচ্ছে সেটা যদি অন টাইমে পায় একদম ডিউ রেটে, তাহলে সবার জন্য ভালো হয় আর কি। তাহলে দেখবেন যে এই খ্যাপের যে প্রবলেমগুলো আছে আশা করি সেটা হবে না। আচ্ছা, ফর্টিস একাডেমি আপনাদের যেটা চালান সেটা কি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কি যারা খেলোয়াড় আছেন, খেলোয়াড় হওয়ার ইচ্ছা আছে, তারা কি আসলে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত, নাকি সবাই আসলে ঢাকা কেন্দ্রিক প্লেয়ারকে আপনারা নিয়োগ দিয়েছেন? কিছু ধরেন এভাবে আছে, কিছু ধরেন যেমন করাইল, আমাদের করাইল বস্তি আছে, ওখানে কয়েকজন আছে, ওদেরকে আমরা জাস্ট ফ্রি কস্ট আসে আমরা সব কিছু দিয়ে ওরা করাই। তারপর আমরা যে একটা ট্রায়াল করি, তো হ্যাঁ ট্রায়াল করে আমাদের যে 16 যে টিমগুলি বললাম একটা স্কোয়াড আমরা রেডি রাখি, যাদেরকে আমরা আমাদের যেটা এখন আপনাদের একটা স্কুল টুর্নামেন্টও করেছেন স্কুল সম্প্রতি, টুর্নামেন্টে শেষ হয়েছে, তখন সেখান থেকে কিছু পিক করেছেন না নাকি? সেটা তো এখন 16 তারিখ ফাইনাল খেলা আছে, 16 তারিখ ফাইনালের পরে তারপরে যাই হবে, 16 তারিখ ফাইনাল খেলাটা হবে আমাদের ডাউনটাউনে। তারপরে যাই ওখানে একটা ইয়ে করার পরে ওখান থেকে দেখা যাবে কি প্লেয়ার আসে বা কী করা যায়। এর মধ্যে আমরা একটা ট্রায়াল করি, ট্রায়াল মানে 16 বা 18 যে লিগগুলো হয়, এই জন্য আমরা যে 18 টুর্নামেন্টটা খেলি ওখান থেকে আমরা কিছু প্লেয়ার পিক করে রেখে দিই। আমাদের এখানে 18 প্লেয়ার কিন্তু আমাদের এই দলেই আছেন। তো ওই প্লেয়ারগুলির আমরা কী করি, এই যে ট্রেনিংয়ের সাথে যখন লিগ শেষ হয় তখন একটা ট্রেনিং হয় ওদের, ধরেন 1 মাস 2 মাস করে, আবার লিগের সাথে 2 মাস 3 মাস এভাবে ট্রেনিং করি। যেহেতু আমাদের এখন একাডেমির একটা আবাসন রেডি হয়নি, আমরা আবাসনটা রেডি করতে যাচ্ছি, তখন আমরা পার্মানেন্টভাবে বিভিন্ন প্রান্তে যারা আছে ওদেরকে রেখে আসে টানা ইয়াটা শুরু করে দিব আর কি। আচ্ছা, করাইল বস্তিতে যেটা বলছেন সেই সংখ্যাটা আসলে কতজন? মানে একটা তো আসলে সামাজিক দায়বদ্ধতা সবগুলো ক্লাব বা সবগুলো প্রতিষ্ঠানের থাকে, এটা আসলে সবার মানে করার সামর্থ্য বা মন মানসিকতা থাকে না, যেটা আমি শুনলাম, এই প্রথমবার শুনলাম যে আপনারা আসলে সেই সুযোগটা দিচ্ছেন। সেটা আসলে কতজন, বা আরো বেশি যারা আসতে চাইলে সেই সুযোগটা আসলে ব্রড মানে বিস্তৃতভাবে আপনারা সেটা ছড়িয়ে দিতে চান কিনা? দেখেন এই যে খেলার পরে একজন ভদ্রলোক আমাদের খেলার পরে একদম ভদ্রলোক আসছে আমার কাছে এবং ওনার ওয়াইফ আসছে। আমি তো চিনি না, আমি সব কথা বলবো আমাদের বাসার সামনে। তো একটা ছেলে আসছে, স্যার আপনার আমার যে একাডেমি, ওকে আমি ফ্রি ভর্তি করে দিয়েছি, সবসময় খেলা দেখতে আসছে, গরিব ছেলে আর কি। তো যে আমার আব্বা আপনার সাথে দেখা করতে আসছে, তো উনি আমার সাথে দেখা করলো, ওনার আম্মা দেখা করলো। তো এরকম আমার কাছে যারাই আসে এরকম, তার বাবা মা কি করেন? নর্মাল জাস্ট কী করে সেটা আমি অ্যাকচুয়ালি জানতেও চাইনি, বাট আমি তো ওকে দেখেই বুঝছি আর ও বাবা মাকে, ওরা জাস্ট ওই যে আমি যে ওকে ভর্তি করছি এখানে খেলতেছে এই জন্য জাস্ট দেখা করতেছে। একটা গরিব ফ্যামিলি ছিল নর্মালি। করাইল বস্তির আগে ছিল 5 জন না 6 জন, এখন এটার মধ্যে বাড়ছে কিনা, আমি এর মধ্যে আরও 4-5 জন শুধু করাইল বস্তি না, বিভিন্ন জায়গায় যে আমার যখন আমি স্টেডিয়ামে আসি খেলা দেখতে আসি, অনেকে দেখা যায় পিছিয়ে পিছিয়ে আমাকে রিকোয়েস্ট করে যে স্যার যদি আপনি একাডেমি ভর্তি করতেন। এরকম আমি প্রায় 4-5 জনকে দিয়ে দিয়েছি যারা ভর্তিতে ফ্রি অফ কস্ট, যারা একদম নিডি ফ্যামিলির আর কি। তো এরকম মনে হয় 10-15 জন আছে এইভাবে। আচ্ছা, আপনাদের তো একেবারে মানে বলা যায় ঢাকার অন্য এক প্রান্তে আপনাদের একাডেমি, অনেক ভেতরে বেশ। এমনি আপনারা কি মানে প্রপারে জাতীয় স্টেডিয়াম কেন্দ্রিক বা এই জায়গায় কি করার কোনো মাঠে? আপনি যেটাতে গেছেন জলসিঁড়ি, সেটা হচ্ছে আমাদের মেইন টিমের ট্রেনিং ইয়া, কিন্তু আমরা যেখানে একাডেমি, যেটা আমাদের কিন্তু মাঠ আরেকটা, আমি একাডেমিতেও গিয়েছি। তো একাডেমির মাঠটা তো বাড্ডা থানার মধ্যে, কই ভিতরে, নতুন বাজার থেকে 10 মিনিট। এটা অনেক ভেতরে যেতে হয় আসলে, বেড়াই আপনাদের হয়তো বেশি লাগতেছে, হয়তো আপনি এখান থেকে যাচ্ছেন। তো সেটা যদি মানে এই এলাকার মানুষ আসলে সেই সুবিধাটা মানে চায়, তাহলে তাদের জন্য অনেক বেশি মানে স্বাভাবিক আপা। এখন তো আমরা বাড্ডা থানার ভিতরেই আছি, ঢাকার মধ্যেই আছি, তো এত বড় জায়গা অ্যাকচুয়ালি বাইর করাটাও তো অনেক একটা টাফ। অবশ্যই আপনি বলছিলেন যে আবাসিক একটা ক্যাম্পের ব্যবস্থা করবেন, আর সেই জায়গায় সেই ক্যাম্পটা আসলে কতজন থাকতে পারবে একসাথে, বা এটা কবে নাগাদ আসলে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে? এটা আমরা হয়তো এই সিজনের মধ্যে আমাদের একটা প্ল্যানিং আছে। হ্যাঁ, এটা আমাদের যে কর্ণধার উনি আসলে একটা প্ল্যান করে আমরা একটা জায়গা সিলেক্ট করে রাখছি, আসলে এই ডিসিশনটা জানতে পারবো কবে নাগাদ জিনিসটা শুরু করবো, একটা সুন্দরভাবে আবাসন জিম টিম সহ আর কি।
আচ্ছা শাহিন ভাই, বিপিএল খেলার জন্য বা বিএফএল খেলার জন্য তো আসলে আমরা সেইভাবে নিয়ম নীতি আসলে কিছুই তোয়াক্কা করি না দেশের ক্লাব ফুটবলগুলো বা ক্লাবগুলো। সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে অন্য দেশে একেবারে এএফসির নিয়ম অনুযায়ী আসলে তাদের একটা গ্রাউন্ড থাকতে হয়, সুইমিং পুল থাকতে হয়, জিমনেশিয়াম থাকতে হয়। আপনাদের তো জিম নেই, কোনো জিম নেই বা আপনাদের কোনো গ্রাউন্ডও নেই সেখানে। আপনারা অন্যের আপনারা হোম গ্রাউন্ড হিসেবে আপনারা হচ্ছে বসুন্ধরা কিংসকে ব্যবহার করছেন। আপনাদের তো বিশাল একটা জায়গা রয়েছে, সেখানে কি মাঠ করার পরিকল্পনা রয়েছে কিনা, ইন্টারন্যাশনাল কোনো মাঠ বা জিমটার কি অবস্থা? এএফসিতে এটা না, এই যে হোম গ্রাউন্ড নিজস্ব স্টেডিয়াম থাকতে হবে। ট্রেনিং গ্রাউন্ড, আমাদের ট্রেনিং গ্রাউন্ড আছে যথেষ্ট, আমাদের 5টা ট্রেনিং গ্রাউন্ড আছে, সুইমিং পুল আছে, আমাদের জিমও আছে, ঠিক আছে, ওগুলি আছে। হোম গ্রাউন্ড নাই। হ্যাঁ, ভবিষ্যতে পরিকল্পনা আছে যেহেতু জায়গা আছে একটা স্টেডিয়াম করা যায়, সেটা যেহেতু একটা স্টেডিয়ামে যেটা ব্যাপার অ্যাকচুয়ালি এটা বসুন্ধরা আমাদেরকে ধন্যবাদ যেটা করে দেখাই দিছে, যেটা এটা একটা বড় প্রসেসের ব্যাপার আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিসিশনটা আসবে অনেক ব্যাপার, যেটা একটা খরচের ব্যাপার আছে, একটা ইউথ করা। আমরা বললাম না প্রথমেই আমরা অনেক কিছু করতে চাই, আমরা প্রথম চাই যে আমাদের ফাউন্ডেশনটা রেডি করার জন্য, যেহেতু আমরা আস্তে আস্তে আগাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যৎ হবে। মানে এটা ভবিষ্যৎটা কবে নাগাদ আপনারা কি পরিকল্পনা করেছেন কিনা যে আপনাদের মাঠেও অন্য দলগুলো খেলতে আসবে, এরকম পরিকল্পনা? দেখেন, এটা আমি যে মানে ফুটবল লাভার হিসেবে, প্রেসিডেন্ট ফুটবল লাভার হিসেবে, এটা তো অবশ্যই আমার একটা ড্রিম যে আমার একটা নিজস্ব গ্রাউন্ড হবে যেখানে আমার প্লেয়াররা খেলবে, যেখানে ধরেন স্টেডিয়ামের মধ্যে ছবির মধ্যে আমার প্লেয়ারদের যারা লিজেন্ড প্লেয়ার যারা এখন করে যাচ্ছে এদের ছবি থাকবে, এবার সাজাবো। তো এটা অ্যাকচুয়ালি করবো, আমাদের এমডি সাহেবের একদিন কথা বলছিল, বাট এটা হয়তো উনি কি নেক্সট সিজন না কখন বলছেন আমি তাকে রিমাইন্ডে করতে পারতেছি না। তবুও যেহেতু আজকে রাতে একটা ডিনার পার্টি আছে, একটা ভালো রেজাল্ট আসছে, আজকে প্লেয়াররা সহ আমরা সব এই জিনিসটা নিয়ে ওনার সাথে আবার একটু বসবো। এটা আমরা একটা প্ল্যান করছি যে ওনাকে এই জিনিসটা বলবো যেন খুব তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, একটু আমরা এই আসন্ন মৌসুমটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আপনি লিগস কমিটিরও সদস্য হয়েছেন। সেক্ষেত্রে আসলে লিগস কমিটিটা এখন আসলে কি পরিস্থিতিতে রয়েছে? কারণ আসন্ন মৌসুমে এখন কোনো নতুন ডিসিশন আসতে চলেছে কিনা? কারণ 12 তারিখে আপনাদের ক্লাব লাইসেন্সিং এর শেষ ডেট ছিল, এখনো পর্যন্ত কোনো আপডেট আপনাদের পক্ষ থেকে দেয়া হয়নি। না, 17 তারিখ পর্যন্ত বাড়াইছে। আচ্ছা, হ্যাঁ, এখন 17 তারিখ পর্যন্ত বাড়াইছে। অ্যাকচুয়ালি দেখেন, আমি যেটা বলবো, আমি যেটা মানে পার্সোনাল বলি, কোনো টিম হারাই যাক সেটা ফুটবলের জন্য কখনোই মঙ্গল নয়। আপনি একটু আগে যেমন বললেন যে টাকাটা যদি হইতো, প্লেয়াররা বেশি হইতো, তো আমার কথায় টাকাটা এভাবে নয়, যদি টিম ক্লাবগুলি বেশি হইতো অনেক আরও 30 জন 60 জন প্লেয়ার বেশি খেলতে পারবে। আর আমি একটা কথা বলি, মনে রাখবো বসুন্ধরা আবাহনী এরা ফুটবলে মানে সাময়িক প্রবলেম চলতেছে, এরা কিন্তু ফুটবলের জন্য অনেক কিছু করছে, দেশের ফুটবলের জন্য। আমরা বসুন্ধরা আবাহনী বলেন, মডার্ন বলেন, এরা কিন্তু আমাদের দেশের ফুটবলে দেন আবাহনী মডার্ন, আমরা ওদেরকে দেখেই ফুটবলে বড় হয়েছি। বসুন্ধরা একটা কর্পোরেট ক্লাব, একটা জাগরণ জাগাইছে ফুটবলের স্টেডিয়াম করা বা নতুন এই যে ফ্যান্স ফলোয়ার যাওয়া। তো অবশ্যই ওনারা না থাকলে কিন্তু ফুটবলের ক্ষতি, ওরা থাকলে প্লেয়াররা টাকা পাবে যেটা পাবে। তো অবশ্যই আমি মনে করি যে দোনোটা টিমে কাটায় চলে আসতে পারবে, যে শুনতেছি শুনে চলে আসবে। টাকাটা অ্যাকচুয়ালি আমি যেটা বলছি, টাকা যে অনেকে ম্যাটার করে, টাকাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কি জানেন, ওই টাকাগুলি দেওয়া, পেমেন্ট করা, দেশ থেকে যাওয়া, ওখানে একটা লেন্থি প্রসেস কাজ করে আর কি। আচ্ছা, আমরা একটু ফিফার যতগুলো ব্যান্ড রয়েছে বাংলাদেশের ক্লাবগুলো, সেগুলো একটু দেখতে চাই। সবচেয়ে বেশি ফিফার ব্যান্ড পেয়েছে বসুন্ধরা কিংস, 14টি রয়েছে এখন পর্যন্ত, তাদের একটাও উঠেনি। ফকিরাপুর ইয়ংম্যানস ক্লাব রয়েছে 2টি, ঢাকা আবাহনীর একটি, আগে ছিল 3টি, 2টি উঠে গেছে। ধানমন্ডি ক্লাবে ছিল 2টি, যেহেতু ধানমন্ডি ক্লাব আসলে সেভাবে এখন আর ওইভাবে নেই। আর সকার ক্লাব ফেনীর একটি রয়েছে। এই হচ্ছে বাংলাদেশের ক্লাবগুলোর আসলে ফিফা ব্যান্ডের খবর। সেক্ষেত্রে যদি এই যে 8 তারিখে আরও গতকাল আরও 2টো আসলে ফিফা নিষেধাজ্ঞায় তারা পড়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিফা নিষেধাজ্ঞা বসুন্ধরা কিংসের বেড়েই চলেছে এবং 3টা মৌসুমের জন্য আসলে তাদের মৌসুমের যে দলবদল সব প্রসেস আসলে বন্ধই থাকবে। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কি 14টা ফিফা নিষেধাজ্ঞার কাটিয়ে আসলে এই মৌসুমে আসতে পারবে কিনা? ঢাকা আবাহনী ও রূপু ভাই যিনি বলছেন যে এটা আসলে খুব তাদের জন্য আসলে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, তারপর তারা ট্রাই করে যাচ্ছে। 21 তারিখ আপনাদের মৌসুম শুরু হচ্ছে, আপনারা 17 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। আমি যতটুকু জানি যতদিন পর্যন্ত 21 তারিখ পর্যন্ত আপনারা ট্রাই করে যাবেন, তারপরে কি হবে সেই উত্তরটা আমি আপনার কাছে নেব, তবে বিরতির পর। দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শাহিন ভাই, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আপনাকে করে গিয়েছিলাম যে বসুন্ধরা কিংসের এখন যে পরিস্থিতি 14টা ফিফা ব্যান্ডের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আসলে তারা একেবারেই মানে অনীহা দেখাচ্ছে। তাদের সাথে আমরা বারংবার যোগাযোগ করেছি, তারা বলছে যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং আসলে এই 14টা ফিফা ব্যান্ড উঠিয়ে নতুন মৌসুম শুরু করা। সেক্ষেত্রে আপনাদের এখন বর্তমান সিদ্ধান্ত কি? 17 তারিখ পর্যন্ত তো আপনারা এক্সটেন্ড করেছেন সময়টা। না দেখেন, আমি একটা কথা বলি, চ্যালেঞ্জিং ঠিক আছে,
বাট আমি বিলিভ করি যে বসুন্ধরা এটা কারা চলে আসবে, কারণ টাকাটা যে মানে 14টা ব্যান্ড টাকাটা কোনো ব্যাপার না বসুন্ধরার জন্য, সেটা আমি বিলিভ করি। বাট যদি অন্য কোনো প্রবলেম না থাকে ইনশাল্লাহ বসুন্ধরা টাকাটা কিভাবে তাদের যোগান হবে? তারা বলছে তাদের ব্যাংকগুলো আসলে অ্যাকাউন্টগুলো লক করা। যাই হোক আমি বলি বসুন্ধরা গ্রুপ ফুটবলের জন্য দেখেন যে একটা ওরা ইনভেস্টমেন্ট করছে স্টেডিয়াম থেকে শুরু করে, হ্যাঁ বসুন্ধরা মানে না খেলার জন্য আসে না, এটা যদি কেউ বলে থাকে আমি বলবো এটা শুধু আমরা জাস্ট একটা বলার জন্য কথা বলি, বসুন্ধরা খেলার জন্য আসে। ওনারা অবশ্যই আমি যেটা বিলিভ করার চেষ্টা করতেছেন যেন ব্যান্ডটা কাটা উঠে আসতে পারে, এখন দেখা যাক কতটুকু করতে পারে। বাট আমি বিলিভ করি যে বসুন্ধরা আবাহনী থাকবে, এটা মানে আমার ইচ্ছা এবং আমার দোয়া সবসময় থাকবে এবং আশা করি পারা যাবে। আর না হইলে একান্ত যেভাবে ওই যে নতুন যে টিমগুলিকে আমরা মানে বলে রাখছি ওই টিমগুলি দিয়ে খেলা হবে। আপনারা বলেছেন যে ফকিরাপুল ইয়ংম্যানস খেলবে, তাদেরও 2টা নিষেধাজ্ঞা রয়েছে, তারাও হার্ড সোল চেষ্টা করছে, তবে শেষ পর্যন্ত যদি না হয় তাহলে ঢাকা ওয়ান্ডারার্স এবং আরামবাগ ক্রীড়া সংঘ রয়েছেন। তারা বলছেন, তাদের সাথে আমরা কালকে কথা বলেছি, তারা বলছেন এত দ্রুত সময়ের মধ্যে তারা দল বদলের যে প্রসেসটা বা দল গোছানো সেটা আসলে তারা এখনো কমপ্লিট করতে পারেনি। তারা যদি শেষ পর্যন্ত আসলে 21 তারিখের পরেও আসলে সময় চায়, সেই সময়টাকে আপনারা বর্ধিত করবেন কিনা? সেটা এখনো ডিসিশন না পাওয়া। দেখেন ওনাদের সাথে কিন্তু কথা বলেই ওনাদেরকে সময় দেওয়া আছে এবং দেখতেছি ওরা দল বদল করতে, ওরা প্লেয়ার নিচ্ছে। হ্যাঁ তো 21 তারিখ মানে এখন আজকে হলো 13 তারিখ, সময় এখন অনেক দিন আছে, ঠিক আছে, আশা করি পারা যাবে। হয়তোবা লিগ আমরা কেউই পিছানোর মানে পিছাতে চাচ্ছি না, একান্ত যদি না হয় ফুটবলের সাথে যদি করা লাগে সেটা হচ্ছে তখন এই ব্যাপার, কি তখন ওই জিনিসটা দেখা যাবে কি করা যায়। মানে এখন আপনাদের সিদ্ধান্ত 17 তারিখ পর্যন্ত আপাতত এবং 21 তারিখ পর্যন্ত মৌসুমটা শুরু করার এখন পর্যন্ত ওভাবেই আছে বিষয় রয়েছে। আপনি শুরু থেকে বলছিলেন যে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী যেভাবে আসলে ফুটবলকে আধিপত্য দেখে এতদিন চলেছে, সেই তাদেরই এমন অবস্থা, সেক্ষেত্রে আসন্ন যে মৌসুমটা সেটা আসলে মান নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। যদি আরামবাগ ক্রীড়া সংঘ বা ওয়ান্ডারার্স একসময় দাপুটে ফুটবল ছিল, খেলোয়াড় ছিলেন, কিন্তু এখন আসলে দল গুছিয়ে তারা আসলে কতটা দাপট দেখাতে পারবে এবং মানটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, আপনার কি আসলে কোনো সন্দেহান রয়েছে কিনা? আমি সবার আগে বলবো মাঠে দাপট দেখানো বা যারাই আসবে বা ওয়ানডে এখন আগের ছিল পরে কথা, এখন যেহেতু নতুন আসবে আমি বলবো যে মাঠে দাপট দেখানোটা কিন্তু জাস্ট অনেক কিছু না, দাপট দেখানো দরকার নাই, মাঠে যেন থাকতে পারে, এসে লিগে টিকতে পারে এরকম টিম করা এবং ওই মানেরই টিম করা যে টাকাটা ওনারা পেমেন্ট করতে পারে যেন এই ফিফার ব্যান্ডগুলি না হয় এবং ফিফার ব্যান্ডগুলি না হয় এবং এমন লোক ওই জায়গায় নেওয়া দরকার, মানে ম্যানেজার যে মানে প্রত্যেকটা টিমের এমন মানে লোক নিয়োগ দেওয়া দরকার যিনি পেপার ওয়ার্কসটা ভালো করবে, যে কারণে যেন এই যে ফিফা ব্যান্ডগুলি কী কারণ হচ্ছে পেপার ওয়ার্কসের জন্য, পেপারে বিভিন্ন ডকুমেন্টের জন্য, এই জন্য বিশেষ করে খেলোয়াড়দের টাকা আসলে পরিশোধ না করার জন্য আসলে হচ্ছে। দেখেন শুধু টাকাতে পরিশোধ আর অপরিশোধ দেখেন অনেকগুলো আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো পড়ে আমি কয়েকদিনের জন্য নিচ্ছি কী করতেছি, তো আমি এটাই বলবো আর কি পেপার ওয়ার্কসটা ভালো করা, যারা নতুন টিম আসতেছে আমি আহমারি ওদেরকে স্বপ্ন দেখায় না দরকার, আমি যে পেমেন্টটা করতে পারবো ওই টাকা দিয়ে প্লেয়ারটা আনবো, ওই পেমেন্টটাই করবো, যেন এই ব্যান্ডগুলি হয়ে যেন আমাদের দেশের এবং আমাদের ক্লাবগুলি নষ্ট না হয়। আচ্ছা সোহেন ভাই, আপনারা তো আপনাদের নিজস্ব যোগ্যতা বা আপনাদের একটা প্রতিষ্ঠান রয়েছে সেই জন্য আসলে আপনারা চালাতে পারছেন, তবে দেশের বিশেষ একেবারে ক্লাবগুলো যেগুলো একদম নিচের সারি টপ টায়ার টিমগুলোর থেকে বাহিরে, তাদের আসলে নিজস্ব যোগ্যতায় ক্লাবগুলো চালানোর সামর্থ্য এখনো কেন হতে পারেনি? আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের নিজের ক্লাবের নিজের যোগ্যতা আসলে তারা চালিয়ে থাকে, হ্যাঁ ক্লাবের শেয়ার তারা বিক্রি করে, সেই জায়গায় আমাদের এই সংস্কৃতি বা আমাদের এই ধারণাটা এখন আমরা গড়ে উঠতে পারিনি, এই জন্যই কি আসলে এই দৈন্যদশাটা কি রয়ে গেছে? দেখেন আমি বলবো যদি আমাদের দেশের ফুটবলের উন্নতি হচ্ছে, আমি কর্পোরেট হাউস যারা আছে তাদের ফুটবল আগে আসতে হবে, তার হয়তো নতুন ক্লাব দিয়ে হোক বা যেসব ক্লাবগুলো আছে এইসব ক্লাবগুলো যদি ওনারা এসে ভালো স্পন্সর করে ওনাদের নাম দিয়ে, তাহলে আমাদের দেশের ফুটবলটা অনেক বেশি আগাবে। বুঝলেন, এছাড়া আমাদের দেশে ফুটবল আগানো বা এই যে নিজের টাকা দিয়ে চালানো এটা অনেক কষ্টদায়ক। আমি দেখছি অনেক ক্লাবগুলো আছে নিজের টাকা দিয়ে চালাচ্ছে, অনেক কষ্ট করতে হয়, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছে, অল্প কিছু টাকা এর থেকে কিছু টাকা এর থেকে কিছু টাকা আইনে চলতেছে, কষ্ট করতেছে, ডোনেশনের টাকা, তারপর ডোনেশন একটা মানুষ কীভাবে দেবে? এই জন্য বলতেছি বিভিন্ন কর্পোরেট হাউসগুলো যারা বড় বড় গ্রুপ আছে ওরা যদি এক একটা ক্লাবের পাশে দাঁড়ায় তাহলে আমাদের দেশের ফুটবল ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আপনারা নতুন আসন্ন মৌসুমের জন্য নতুন কোনো নিয়ম চালু করবেন কিনা? কারণ গতবার ইমরুল ভাই সাফের কোটা নিয়ে বেশ আলোচিত হয়েছিল যে সাফের বেশ কয়েকজন প্লেয়ার আসলে স্থানীয় প্লেয়ার হিসেবে কাউন্ট হবে, এবং এইবার আসলে সেই নিয়মটাও কি চলমান থাকবে কিনা বা কোনো নতুন পরিবর্তন আসতে চলেছে? এটা তো হয়ে গেছে, তো সাফের 3 জন, এটা তো চেঞ্জ হয়েছে, সাফের 3 জন, ফরেন 4 জন, রেজিস্ট্রেশন 3 জন খেলতে পারবে। আচ্ছা, এবার একটু আপনারা চেঞ্জ করেছেন, কমাইছে, আগে যেমন 5 জন ছিল ওখান থেকে 3 জনে চলে আসছে। আচ্ছা, আর বয়স ভিত্তিক দলের কোনো প্লেয়ার? হ্যাঁ, বয়স ভিত্তিক আগে ছিল ওটা থাকবে, একজন করে থাকবে, একজন মাস্ট টিমে থাকবে, সেটা চলমান থাকবে। আপনাদের টিমে এইরকম কোনো কোটা রয়েছে কিনা? কারণ অলরেডি সুজন পেরেরা এবং অনেক হ্যাঁ সুজন পেরেরা আছে আমার, আগে যে সুজন পেরেরা, অনন্ত তাবাং, এবার এরিক বিস্টা জয়েন হয়েছে।
এরিক বিস্টার রয়েছে। আর অনূর্ধ্ব কয়জন আপনারা নিচ্ছেন? মাঠে নামানোর তো একজন নামাতে পারবেন, তবে কয়জন নিচ্ছেন আমাদের দলে? তো 18 প্লেয়ার, আমরা তো বললাম আমাদের ইয়র টিম বেশি, আমাদের আমার না, একদম আসন্ন মৌসুমের জন্য। হ্যাঁ, আসন্ন মৌসুম কেড়ে আমার মেঠু আছে এখানে, আমার প্রায় 9 জনের মতো প্লেয়ার আছে একদম বয়সভিত্তিক দলে যারা দলে, হ্যাঁ রয়েছে। আচ্ছা, এবার আমরা একটু জাতীয় দলটা নিয়ে কথা বলি। আপনি যেহেতু অনূর্ধ্ব 23 দলেরও ম্যানেজার এবং আপনারা গতবার বেশ ভালো একটা ফলাফল নিয়ে এসেছেন, অনূর্ধ্ব 23 দলের এই বছর আর কোনো কোটা রয়েছে কিনা বা কোনো খেলা রয়েছে কিনা, পরিকল্পনা কি রয়েছে আপনাদের? মেবি সেপ্টেম্বর অক্টোবরের দিকে মনে হয় একটা উইন্ডো আছে, যেটা শুনতে পাচ্ছি, এখন আমি শিওর না, এটা মনে হয় কিরগিজস্তানের দিকে একটা আছে, বাট ওটা নিয়ে প্ল্যান আছে। অনূর্ধ্ব 23 নিয়ে একটা ভালো প্ল্যান আছে, এবং এর মধ্যে যেটা শুনছিলাম হয়তো হেড কোচ থমাসুল অনূর্ধ্ব 23 নিয়ে একটা ক্যাম্প করবেন 1 সপ্তাহের জন্য, মানে আপাতত প্লেয়ারগুলি দেখার জন্য, যেহেতু অনূর্ধ্ব 23টা নেক্সট ন্যাশনাল টিমের পাইপলাইন। হ্যাঁ, তো ওই উইন্ডোটার আগে একটা কিছু ভালো কিছু শুরু করবে আর কি। আচ্ছা, সামনে এশিয়ান গেমস রয়েছে, তারপরে বাছাই পর্ব রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা আসলে কোনটার জন্য বেশি প্রস্তুতি নিচ্ছেন মানসিকভাবে? কারণ আমরা এশিয়ান গেমসে খুব ভালো রেজাল্ট করেছি, আমরা বাছাই পর্বের ক্ষেত্রেও আমরা ভালো করার চেষ্টা করছি, তবে সেই ক্ষেত্রে আসলে আমাদের ওই অর্জনটা এখনো পর্যন্ত আসেনি। আমরা সেই অনেক আগে ব্রোঞ্জ মেডেল আমরা পেয়েছি, আমরা গোল্ড মেডেলও পেয়েছি। সাম্প্রতিক সময় আসলে সেই সফলতা আমরা দেখাতে পারছি না। এইটার পেছনে আসলে কোন জায়গাটাতে আসলে ঘাটতি রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যদি একটু বলি? আচ্ছা, ফেডারেশনের ঘাটতি এটার আগে আমি বলি, এই যে আপনি একটু বললো না যে কোনটার জন্য প্রস্তুতি, আমি বলবো প্রত্যেকটার জন্য প্রস্তুতি আগে দেখে নিতে হবে। একটার জন্য যদি প্রস্তুতি নিই তাহলে ওই জিনিসটা হবে না। তো এটার জন্য আমাদের এই যে একটা লং টাইম যে প্র্যাকটিস, আমি যেটা বলবো যে হেড কোচের আন্ডারে যে 23 এবং ন্যাশনাল টিম 20 এবং 23 একসাথে এই যে লং টার্ম ট্রেনিং, বেশি বেশি টুর্নামেন্ট খেলা, আমরা যত বেশি পাবো দেশের বাইরে বা দেশে যদি বেশি বেশি টুর্নামেন্ট খেলে ছেলেদের এক্সপিরিয়েন্স ইন্টারন্যাশনাল গেমগুলো বেশি খেলতে পারে, তাহলে আপনি দেখেন আপনার হুট করে মাঠে নামে আমরা দেশের মধ্যে লোকাল গেমে খেলতেই থাকি, ইন্টারন্যাশনাল ম্যাচ হয়তো বা অত বেশি পাচ্ছি না, যখন হচ্ছে তখনই যাচ্ছি, এরপর আমি একটা বড় টুর্নামেন্টে যাই কিন্তু হাহাকারের মধ্যে পড়ে যাই। তো আমি এখন যেটা বলবো যে আমরা যদি বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারি, ইন্টারন্যাশনাল ম্যাচগুলি, সেটা হোক আমরা বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচ বা ওদেরকে আমরা আন্তর্জাতিক ধরেন 3 জাতি 4 জায়গায় টুর্নামেন্ট করে যদি ওদের সাথে বেশি বেশি খেলি, তাহলে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটা ভালো সফল। মানে জাতীয় দলের পাইপলাইনটাকে মজবুত করার জন্য তো এই বয়সভিত্তিক দলগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, তবে আমরা সেটা উল্টা করছি। আমরা বেশি জাতীয় দলকে নিয়ে বেশি পরিকল্পনা, বেশি ফোকাসের জায়গাটা ওই জায়গাটা আমাদের থাকছে নাকি? না 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 না, এখন যদি আমি বলি, এখন তো আপনি যদি দেখেন এর মধ্যে আপনার জাতীয় দলের চেয়ে বেশি বয়সভিত্তিক দলগুলিরই খেলা যাচ্ছে। এই যে শামসুদ্দৌলা একাডেমিতে ভালোই ধরো অনেক দিনে একটা ক্যাম্প হচ্ছে, প্রায় 1-1.5 মাস হয়ে যাচ্ছে, 23 হওয়ার আগেও প্রায় আমরা একটা 1 মাসের ক্যাম্প পাচ্ছি, ঠিক আছে। 17-রও একটা ভালো ইয়ে, প্রত্যেকটা বয়সভিত্তিক দলটা কিন্তু ভালো ইয়া দিচ্ছে যেন ভবিষ্যতের জন্য ভালো হবে। না, এখন যে জিনিসটা হচ্ছে আমি যেটা বলবো যে এখান থেকে কিন্তু ভালো প্লেয়ার উঠে আসবে। আপনি যদি দেখেন নেক্সট বয়সভিত্তিক দলের সাফল্যগুলো কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই আসছে আগের চেয়ে। উইন্ডোর জন্য আপনারা কি কোনো প্ল্যান করেছেন কিনা, কোনো দলের সাথে আলোচনা শুরু করেছেন কিনা? এখনো আলোচনাটা শুরু হয়নি, যেহেতু এখানে নেক্সট সাফ আছে, এর মধ্যে আবার যেহেতু এসি কাপটা আমরা হোস্ট ছিলাম, এখানে তো এই হোস্টের জন্য যেমন আমরা বসুন্ধরার অবশ্যই ধন্যবাদ, আবনের ধন্যবাদ, ওরা প্লেয়ার দিয়েছে, বসুন্ধরা মাঠ দিয়েছে, আর বিএফএফ এটার জন্য আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করছে, ফেডারেশনকে অনেক ধন্যবাদ। এই জন্য আমরা এটা নিয়ে এখনো ওভাবে কাজ করতে পারি না, কারণ দেখা যায় একসাথে অনেকগুলো কাজ করতে গেলে এদিকে কাজগুলো হয় না। যেহেতু এখানে এটা দেশের একটা সম্মান ছিল, এসে যদি একটা কোনো ভুল করলেই জরিবে না, এই জন্য এটা কাটাইছি। এখন বসে এটা নিয়ে কথা বলা হবে আর কি, সাথে কি কথা হয়েছে। মানে দেখা যায় যে কম মানুষের উপর বেশি দায়িত্বটা পড়ে গেছে এরকমই আর কি। আমরা হুট করে আসা, কম মানুষের উপর পড়ে যাওয়া, আর এসসির অনেকগুলি রুলস আছে, যে রুলসগুলো অ্যাকচুয়ালি আমরা এবার আসার পরে প্রথম তো আমরাও জানলাম যে এত রুলস এত স্ট্রিক্টলি থাকে, সেটা আগে জানতাম না, আসার পরে বুঝতে পারলাম। আচ্ছা, শাহিন ভাই, আমরা আরো অনেক আলোচনা করব, লিগ রয়েছে, আপনাদের দল রয়েছে, সবকিছু নিয়ে। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরে। দেখছেন এখন মাঠে। শাহিন ভাই, আমাদের হাতে একদম সময় কম, ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। আমাদের রেফারি নিয়ে অনেক বেশি আলোচনা হয়, বিশেষ করে বেতন নিয়ে। এইবার লিগটা শুরু হওয়ার আগে আপনারা বেতন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, বাড়ানোর বিষয়ে? না, বেতনের ব্যাপারে আমাদের কাছে কোনো ডিসিশন আসে না। এটা যে রেফারিজ কমিটি যেহেতু চেয়ারম্যান, এটা আলাদা জিনিস, এটা আমাদের মধ্যে না, ওটা আমাদের মধ্যে আসেনি। কিন্তু আমরা দেখে থাকি যে গতবার আসলে তারা আন্দোলন করেছে, পাওনা বকেয়া টাকা, ম্যাচ শেষ হয়ে গেছে, এবং 2023 সালে একই ঘটনা ঘটেছে যে ম্যাচ অর্ধেক শেষ হয়ে গেছে, তাদের পাওনা বকেয়া টাকাটা পরিশোধ করা হয়নি, এবং তারা বয়কটও করেছিল ম্যাচগুলো। পরবর্তীতে আন্দোলন থামিয়ে আসলে তাদেরকে নামানো হয়েছিল মাঠে। ওটা তো অ্যাকচুয়ালি লিগ কমিটির মধ্যে পড়ে না, লিগ কমিটির তো দায়িত্ব রেফারিজ কমিটি না।
না সেটা ঠিক আছে, কিন্তু বাফুফের সভাপতিকে তাকে ইন্টারফেয়ার করতে হয়েছিল, আপনাদেরকে যেতে হয়েছিল, যেহেতু আপনারা লিগটা চালান। সেই ক্ষেত্রে রেফারি কমিটি আলাদা, কিন্তু লিগটা তো আপনারা চালান। সুষ্ঠুভাবে লিগ হওয়া থেকে শুরু করে সবকিছু তো আপনাদেরকে অবজার্ভ করতে হয়। এই জায়গায় আপনারা ইন্টারফেয়ার করবেন কিনা, বা বেতনের যে বিষয়টা সেটাও তো আসলে কানেক্টেড একটা আরেকটার অ্যাকচুয়ালি সাথে। শুনে না, যেহেতু ফুটবলের ব্যাপার সেটা অবশ্যই আমরা চেষ্টা করব যে ভালোভাবে করা যায়, এবং সেটাই চাইবো যেন সব কিছু ঠিক আছে, সেটা আমাদের সাপোর্ট থাকবে যে যেন ভালোভাবে কিছু শেষ করা যায়। এখানের মধ্যে রেফারিদেরকে আমাদেরও একটা রিকোয়েস্ট থাকবে যেন দেশের সাথে সব কিছুর সাথে কিছু স্যাক্রিফাইস করিলেও যেন খেলাটা ভালোভাবে চালাতে পারে। আচ্ছা, নতুন কোনো লিগ শুরু করার প্ল্যান আছে কিনা? অলরেডি এখন স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ রয়েছে, আর নতুন কোনো টুর্নামেন্ট এখন পর্যন্ত আপাতত কোটি টাকার একটা সুপার কাপ হওয়ার কথা ছিল? না, ওটা এখন পর্যন্ত প্ল্যানে আসে নাই। কারণ কি, এখানে দেখা যায় অনেকগুলো উইন্ডো থাকে, এই অনেকগুলো ব্যাপার থাকে। যেমন এই যে দেখেন, আমরা যখন এফসিতে এখন একটা পাইলাম, এই চান্স পাইছি, ঠিক আছে, এখানের মধ্যে কিন্তু আবার লিগ একটু পিছাইতে হবে, কারণ এখন ওই যে সেপ্টেম্বরে যে খেলাটা হবে এই জন্য লিগ পিছাবে। এই জন্য মাঝে মধ্যে কি হয়, আমরা অনেকগুলো করতে চাইলেও ওই সময়ের মধ্যে করা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, শাহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের এখন মাঠের আয়োজন।